প্রিয় শিক্ষার্থীরা, বাংলা দ্বিতীয় পত্রের আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসগুলোতে বাংলা যে উচ্চারণ, এই উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা অধ্বনির উচ্চারণ কোথায় কেমন হয় এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এরকমভাবে আমাদের ধ্বনিগুলোর গুরুত্বপূর্ণ যে অংশ, যেখানে মানুষের ভুল হতে পারে বেশি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং তার সঙ্গে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো সাধারণত এসে থাকে সেই প্রশ্নগুলোর প্রতি আমরা একটু বেশি মনোযোগ দিয়ে আমাদের আলোচনাটা সামনের দিকে এগিয়ে নেব। আজকে আমরা বাংলা উচ্চারণের এ ধ্বনি, যে স্বরধ্বনি একটি আছে, এ নামক যে স্বরধ্বনিটি আছে, এই স্বরধ্বনির উচ্চারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখা যায় যে এ ধ্বনিটা কোনো কোনো জায়গায় কখনো কখনো এর মতো উচ্চারিত হয়, আবার কখনো কখনো সেটা এমন উচ্চারণ শোনা যায়। তো এই এ ধ্বনিটার উচ্চারণ সাধারণত দেখা যায় যে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে সংবৃত এ, যেটাকে বলছে সংবৃত এ। সংবৃত এ মানে হচ্ছে স্বাভাবিক এ, যেটা আমরা বলি এ। আরেকটা হচ্ছে বিবৃত এ। বিবৃত এটা কি? ওই যে এর মতো। বিবৃত এ কখন হয়? মানে কোনো জিনিস সংবৃত, কোনটা সংবৃত? যখন আমরা উচ্চারণটা, যেটা আমাদের যে জিনিসটা উচ্চারণ করতে গিয়ে আমাদের মুখের দুই পাশে যে চোয়াল, সেই চোয়ালটা ঠিক গোলাকার মতো যখন হয়ে যায়, তখন সেটা হচ্ছে সংবৃত। আর যখন সেই ধ্বনিটা উচ্চারণ করতে গিয়ে আমাদের মুখের দুই পাশের যে চোয়াল, সেই চোয়াল যখন একটু বিস্তৃত হয়ে যায়, যখন যেমন ছড়িয়ে যায়, সেই সময় যে উচ্চারণটা হয় সেটাকে বলছে বিবৃত। মানে একটু বিস্তৃত যখন হচ্ছে সেটাকে বলছে বিবৃত। তো এই এ ধ্বনিটা আমরা যখন উচ্চারণ করি তখন তো স্বাভাবিকভাবে এটার উচ্চারণ, এটাকে বলছে সংবৃত এ। আর যখন এটা এর মতো না হয়ে এবং হয়ে যাচ্ছে, তখন খেয়াল করো তোমরা, যখন এ ধ্বনির জায়গায় যখন ধ্বনি উচ্চারণ করছো, যখন উচ্চারণ করছো, তখনই কিন্তু তোমাদের মুখের দুই পাশের চোয়াল একটু বিস্তৃত হয়ে যাচ্ছে যখন উচ্চারণ করছো। তো এই ধ্বনিটাকে বলছে এরই আরেকটা অন্য রূপ, সেটা হলো এ। আমরা একটু উদাহরণ সহকারে বোঝার চেষ্টা। ধরো বললাম যে এক, এই ধ্বনিটার ক্ষেত্রে যে এ ধ্বনিটা আছে, এক শব্দটার মধ্যে যে এ ধ্বনিটি আছে, এই ধ্বনির মধ্যে এই এ আসলে কেমন ভাবে উচ্চারণ হচ্ছে একটু খেয়াল করো। এটা কি এর মতো উচ্চারণ হচ্ছে নাকি এর মতো উচ্চারণ হচ্ছে? এক, এই এ ধ্বনিটা কিন্তু স্বাভাবিক এর মতো উচ্চারণ হচ্ছে না, বরং এটা অনেকটা এর মতো উচ্চারণ হচ্ছে, মানে অনেকটা বিবৃত হয়ে গেছে, অর্থাৎ বিস্তৃত হয়ে যাচ্ছে। আমাদের মুখের দুই পাশের চোয়াল একটু বিস্তৃতি লাভ করছে। তো এই জন্য এটা আসলে বিবৃত এ, এটা কিন্তু আর সংবৃত এ না। আর সেক্ষেত্রে আমরা এইভাবে উচ্চারণ, এর উচ্চারিত রূপটা এইভাবে লিখি। আর তোমরা তো জানোই যে এই ব্র্যাকেট যে চিহ্নটি, ব্র্যাকেটের আকারে যে চিহ্নটি আমরা দিয়েছি, এটা কিন্তু উচ্চারিত রূপ বোঝানোর জন্য। এই এ কখনো এই এর মতো করে এই যে ধ্বনিটি কখনো কখনো এরকম ভাবেই লেখা হয়, এই জ ফলা দিয়ে লেখা হয়, কখনো কখনো শুধু জ ফলা দিয়ে লেখা হয়ে থাকে, নানা রকম ভাবে এটা লেখা হয়ে থাকে, কিন্তু এর উচ্চারণটা মূলত এ। আমরা আরেকটা শব্দ দেখি। এই এক শব্দের সঙ্গে আমি যদি টি যোগ করি, এক শব্দের সঙ্গে যদি আমি একটা নতুন করে টি যোগ করি, তখন তার উচ্চারণটা কেমন হয়ে যাবে? আগে তো এক উচ্চারণ করেছিলাম, এই এর উচ্চারণ হয়েছে এর মতো। আমি যদি এবার এই এক শব্দের সঙ্গে আরেকটা টি শব্দ নিয়ে উচ্চারণ করি, তাহলে তার রূপটা কেমন হয়ে যাবে? একটি। একটি, খেয়াল করো, তখন কিন্তু
এই এক এই এ ধ্বনিটার উচ্চারণ আর এর মতো হচ্ছে না, বরং এর মতো উচ্চারণ হচ্ছে, মানে স্বাভাবিক যেটা উচ্চারণ করি আমরা, স্বাভাবিক যে উচ্চারণ সেটার মতোই হচ্ছে। এ, একটি, এই যে একটি। আরেকটা উদাহরণ খেয়াল করো, ধরো এটি। এই যে এটি শব্দের মধ্যে এটি, এই এ ধ্বনির উচ্চারণ কেমন হচ্ছে? এর মতো নাকি এর মতো? এ নাকি এ? এখানে কিন্তু এ উচ্চারণ হচ্ছে, মানে সংবৃত। এটা কিন্তু বিবৃত হচ্ছে না, মানে বিস্তৃতি লাভ করছে না এটার মতো, এমন কিন্তু হচ্ছে না। এটা কিন্তু এই যে এই একটির মধ্যে যে বানানটা আমরা বলছিলাম যে একটি, এর যেমন এ, ঠিক তেমনি কিন্তু এরকমভাবে এ স্বাভাবিকভাবে উচ্চারিত হচ্ছে। কিংবা আরেকটা উদাহরণ দেখি এবার, এতিম। এতিম শব্দের দিকে খেয়াল করো, এতিম। এই এ, এই যে শুরুতে যে এ ধ্বনিটি আছে তার উচ্চারণ কেমন হচ্ছে? এ নাকি এ? এতিম। এখানেও কিন্তু এ ধ্বনিটি স্বাভাবিক এর মতোই উচ্চারণ হচ্ছে, এর কিন্তু এ উচ্চারণ আসছে না, তাই না? তাহলে এই জায়গায় আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের যে এ ধ্বনিটি আছে, আমরা হয়তো সবগুলোতেই কিন্তু লেখার বানানের ক্ষেত্রে আমরা লিখছি এরকম এ, সবগুলোতেই কিন্তু আমরা এমনটা লিখছি এ বা তার কার চিহ্নটি দিচ্ছি, কিন্তু উচ্চারণ করছি কখনো এ, আবার কখনো বা এ। তো এই ধ্বনিটার উচ্চারণ কোন জায়গায় এ কিংবা কোন জায়গায় এ, সেটা আমাদের জানতে হবে। আজকে আমরা অল্প অল্প করে জানার চেষ্টা করবো। আমরা আজকে কোথায় এ ধ্বনিটা স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, মানে কোথায় এ ধ্বনিটি সংবৃত আকারে উচ্চারণ হয়, সেই রকম 5টা নিয়ম জানবো। শুরুতেই দেখি কি বলা হচ্ছে, যে পদের অন্তে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। তোমরা তো জেনেছো যে অন্তে, অন্ত মানে হলো শেষ, অন্ত মানে যেহেতু শেষ তার মানে কি বোঝাচ্ছে? পদের শেষে, পদের শেষে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হবে, মানে পদের শেষে যদি কোনো এ ধ্বনি থাকে তাহলে সেটা অবশ্যই সংবৃত হবে, মানে স্বাভাবিক এর মতোই উচ্চারিত হবে, স্বাভাবিক এ আকারে এটার উচ্চারণ হবে। আমরা একটু উদাহরণ দেখি, খেয়াল করে বলছি কি, ধরো আমি প্রথম উদাহরণটার দিকে নজর দিই। মনে, মনে, এই যে পদের শেষে যে এটা আছে, দন্ত নয়ের সঙ্গে যে এ ধ্বনিটি আছে, এই এ ধ্বনিটির উচ্চারণ কেমন হচ্ছে? মো নি, এ কারের, এই যে সংবৃত উচ্চারণ হচ্ছে, মানে স্বাভাবিক এর মতো উচ্চারিত হচ্ছে। কিংবা নিজে, নিজে শেষে যে এ ধ্বনিটি আছে, এই যে বর্গীয় জয়ের সঙ্গে যে ধ্বনিটি আছে সেটার উচ্চারণ কিন্তু এই স্বাভাবিক এর মতোই হচ্ছে, মানে সংবৃত হচ্ছে। ঠিক তেমনি ভাবে দেশে, শেষে ইত্যাদি যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলোতেই কিন্তু এরকম ভাবে এ ধ্বনিটি তার সংবৃত রূপেই উচ্চারণ আসছে। আরেকটা নিয়ম খেয়াল করো কি বলছে, বলছে এক অক্ষর সর্বনাম পদের এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। এক অক্ষর সর্বনাম পদের এ ধ্বনি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে যে এক অক্ষর এই জিনিসটা আবার কি? অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে প্রতিটা ধ্বনিকেই বা প্রতিটা বর্ণকেই মনে করে মানুষ যে একটা একটা অক্ষর। এভাবেই যদি অক্ষর হিসাব করি তাহলে অক্ষরের হিসাব কখনো মিলবে না। অক্ষরটা হলো এরকম, যেমন আমি তোমাদের যদি বলি যে এখন মমিন, আমি ধরলাম যে মমিন একটা শব্দ। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে এই মমিন শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে, মমিন, অনেকের কাছে কিন্তু মনে হতে পারে যে 3টা 4টা 5টা 6টা, কিংবা অনেকে বলবে একটা, নানা রকম ভাবেই এই জিনিসটা হতে পারে, কেউ বা হয়তো বা বলবে 2টা। তো এই যে বললেই কিন্তু আসলে মুমিন শব্দের মধ্যে যে অক্ষরগুলো আছে সেটা সহজেই তুমি বুঝতে পারবে না যদি তুমি এই অক্ষরের সংজ্ঞাটা ভালো করে না জানো। অক্ষরের সংজ্ঞাটা এরকম যে আমরা আমাদের নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে যেটুকু উচ্চারণ করি, যে সংক্ষিপ্ত যে ক্ষুদ্রতম অংশটুকু আমরা উচ্চারণ করি সেটুকুই একটা একটা অক্ষর। যেমন আমি উচ্চারণ যখন করছি খেয়াল করো, মো মিন,
মো মিন, এই যে মো একটু উচ্চারণ করছি সংক্ষিপ্ত আকারে, তারপরে আবার মিন, এই যে মো মিন, তার মানে এখানে আসলে এখানে অক্ষর আছে 2টা। এভাবেই অক্ষরগুলো হিসাব করতে হয়। তোমরা হয়তো অনেকেই মনে করেছিলে এখানে অক্ষর 3টা, মো, মো, দন্তান্ন 3টা, কিংবা স্বরধ্বনি সহকারে হয়তো বা অনেকে মনে করেছিলে ময়ের সঙ্গে একটা ওকার আছে, কিংবা তার ময় পরের যে ম এর সঙ্গে একটা ইকার আছে, তার মানে 5টা স্বরধ্বনি, 5টা অক্ষর, এমনটাও অনেকে হয়তো মনে করতে পারো। তো এখানে আসলে অক্ষর কিন্তু মমিন শব্দের মধ্যে অক্ষর কিন্তু 2টা, মো মিন। তো এরকম ভাবে যে শব্দগুলোর ক্ষেত্রে বলছে একাক্ষর মানে একটা অক্ষর, যে সর্বনাম পদগুলো সাধারণত এক অক্ষরে গঠিত হয়ে থাকে। সর্বনাম পদ মানে তো তোমরা জানো যে বিশেষ্য পদের পরিবর্তে যেসব সব মানে নাম বোঝানোর জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, এমন শব্দগুলোই আমরা সর্বনাম পদ হিসেবে জেনেছি। তো যেমন তিনি, যিনি, সে, যে, এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলো তো সর্বনাম পদ। তো এরকম যে এক অক্ষর যে সর্বনাম পদগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যে এ ধ্বনিটি হবে সেখানে অবশ্যই এ ধ্বনির উচ্চারণ এরকম সংবৃত হবে। সংবৃত মানে স্বাভাবিক এর মতোই উচ্চারিত হবে সেটা। আমরা একটু উদাহরণ দেখি, খেয়াল করো, বলছে কি সে, সে, দেখো সে, এ, সে দন্ত স এর সঙ্গে যে এ ধ্বনিটি আছে তার উচ্চারণ কিন্তু এই সংবৃত হচ্ছে, সংবৃত হচ্ছে। কে কিংবা যে, যাই বলি না কেন, এই যে এক অক্ষর যেসব বা সর্বনাম সেগুলোতে কিন্তু একার উচ্চারিত হচ্ছে। আমরা আরেকটা নিয়মের দিকে নজর দিই এবার, খেয়াল করো কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে এ ধ্বনির পরে এই যে ই কিংবা উ অথবা ও, ই মানে হচ্ছে রস ই, দীর্ঘ ই, রস উ, দীর্ঘ উ কিংবা ও, যাই বলি না কেন, এইগুলা মানে এই ধ্বনিটার পরে, এ ধ্বনি আবার এককভাবেও থাকতে পারে কিংবা অন্য কোনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গেও থাকতে পারে। তো এই অবস্থায় এই এ ধ্বনি যেখানে থাকবে তারপরে যদি এই ধ্বনিগুলার যে কোনো একটা, সেটা হতে পারে স্বাধীনভাবে কিংবা কোনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত, যেভাবেই থাকুক না কেন, যদি এর কোনো একটা থাকে তাহলে এই এ ধ্বনিটার উচ্চারণ সংবৃত হবে। সংবৃত মানে কি, ওই যে বলছিলাম স্বাভাবিক এর মতোই হবে, এ হবে না। এ মানে তো আমরা জানি বিবৃত এ, বিবৃত এরই মানে বিবৃত এটাকেই বলছে এ। তো এখানে আসলে কিন্তু এ হবে না, হবে এ। কোন ক্ষেত্রে, এই যে যদি এই এ ধ্বনির পরে এইগুলোর কোনো একটা থাকে, সেটা হতে পারে স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত। আমরা একটু উদাহরণ দেখি, তখন কি হবে, এই এ ধ্বনিটা স্বাভাবিক এর মতোই হচ্ছে। যেমন খেয়াল করো, দেই, এই যে দেই শব্দের ক্ষেত্রে দয়ের সঙ্গে যে এ ধ্বনিটা আছে, খেয়াল করো, প্রথমে তো দয়ের সঙ্গে এ ধ্বনি ছিল, এই দয়ের সঙ্গে যে এ ধ্বনি আছে এরপরে কি আছে, এই যে ই আছে, ই আছে, এজন্য এই ই ধ্বনিটি থাকার কারণে, ই স্বরধ্বনিটি থাকার কারণে এই এ ধ্বনিটা স্বাভাবিকভাবে উচ্চারিত হচ্ছে, স্বাভাবিক রূপেই উচ্চারিত হচ্ছে, অর্থাৎ সংবৃত আকারে উচ্চারিত হচ্ছে। ঠিক তেমনি কেউটে, এই যে বলে না কাল কেউটে, তো এই যে কেউটে এই শব্দের ক্ষেত্রে খেয়াল করো, ক ধ্বনি আছে একটা ব্যঞ্জন ধ্বনি, এই ধ্বনির সঙ্গে একটা এ স্বরধ্বনি যুক্ত আছে, এই এ, এই যে এ ধ্বনির পরে কি আছে, একটা উ আছে, রস্যু আছে, মানে সংক্ষিপ্ত উ আছে। এই যে উ ধ্বনিটা আছে, এই জন্য এই এ ধ্বনিটা কি হয়ে যাচ্ছে, স্বাভাবিক আকারে উচ্চারিত হচ্ছে, মানে সংবৃত আকারে এটা উচ্চারিত হবে। ঠিক তেমনি ভাবে দেশি, খেয়াল করো, এই যে ইকার আছে, এই যেহেতু ইকারটি কিন্তু এখানে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত আছে, তালব্য শ তো একটা ব্যঞ্জন ধ্বনি, এই যে তালব্য শ যেহেতু ব্যঞ্জন ধ্বনি এর সঙ্গে যুক্ত আছে ইকার, এজন্য এই একারটি প্রথমে যে একারটি ছিল, আগের যে একারটি ছিল সেটা একার রূপে উচ্চারিত হচ্ছে, মানে সংগৃহীত। ঠিক তেমনিভাবে বেলি কিংবা লেবু সবগুলোতেই কিন্তু একার স্বাভাবিকভাবে অর্থাৎ
সংবৃত আকারে উচ্চারিত হচ্ছে। আমরা পরের নিয়মে চলে যাই। কি বলা হচ্ছে? বলছে এ ধ্বনির পরে র, ল, তালব্য শ, হ যদি থাকে তাহলে সেই এ ধ্বনির উচ্চারণ সাধারণত সংবৃত হয়। সাধারণত সংবৃত হবে। কেমন? কখন হচ্ছে এটা? উদাহরণ দেখো, বলছে দেশ। এই যে আগে তো আমরা দেখেছিলাম দেশি, তালব্য শ এর সঙ্গে একটা ইকার ছিল, এই হিসেবে আমরা এটাকে উদাহরণ হিসেবে নিয়েছিলাম। এখন দেখছি কি দেশ কিংবা লেশ অথবা যদি বলে বেশ, সবগুলোতেই এই যে দয়ের সঙ্গে যে এ ধ্বনিটি আছে তার উচ্চারণ কেমন হচ্ছে? সংবৃত হচ্ছে। একার সহ মানে একারটি যে এ ধ্বনিটি ছিল সেটা কিন্তু সংবৃত আকারে উচ্চারিত হচ্ছে। কিংবা লেশ, এখানেও একই রকম। বেল, সবগুলোতেই কিন্তু সংবৃত আকারে উচ্চারণ হচ্ছে। আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো অনেকেই, এই যে আমি একটা চিহ্ন দিয়েছি দেখো, হর্ষ চিহ্ন যেটাকে বলছে, হর্ষ চিহ্ন বা হলন্ত চিহ্ন, এগুলোর অর্থ হলো যে এই ধ্বনিটার সঙ্গে অধ্বনিটি অনুপস্থিত আছে, অধ্বনিটি নেই, এটা বোঝানোর জন্যই আমি কিন্তু এই হর্ষ চিহ্নটা দিয়েছি। মানে এই ধ্বনিটা সম্পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে না। যদি সম্পূর্ণরূপে উচ্চারিত হতো তাহলে কিন্তু আমি এই চিহ্নটা আর ব্যবহার করতাম না। তাহলে তখন এটা উচ্চারণ হতো কেমন জানো? দেশ কিংবা লেশ। আমরা তো এমন উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি দেশ কিংবা লেশ। মানে এই শটা সম্পূর্ণরূপে উচ্চারণ করছি না, আংশিক উচ্চারণ করছি, যে কারণে কিন্তু এই চিহ্নটা দিয়েছি। ঠিক তেমনি ভাবে এই যে বেল, দেহ, আচ্ছা এখানে এই হর্ষ চিহ্নটা অবশ্য হবে না, এটা মিস্টেক হয়েছে, দেহ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তাহলে এইটুকু আমরা বুঝলাম যে এই ধ্বনির পরে এই যে র, ল, তালব্য শ যদি থাকে, এইগুলোর ক্ষেত্রে সাধারণত এই ধ্বনিটা সংবৃত আকারে উচ্চারিত হবে। আমরা আরেকটা নিয়মে নজর দিই। খেয়াল করবো কি বলছে? বলছে তৎসম শব্দের আদ্য একার প্রায়শ অবিকৃত রূপে উচ্চারিত হয়। তৎসম শব্দের ক্ষেত্রে মানে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো আমরা আমাদের ভাষায় হুবহু ব্যবহার করি, মানে সংস্কৃত ভাষাতেও যেরকম ছিল আমাদের ভাষাতেও ঠিক তেমনটাই আমরা যে শব্দগুলোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এমন শব্দের ক্ষেত্রে যে আদ্য একার মানে শুরুর যে একারটি থাকে বা ছিল, সেই একারের উচ্চারণ সাধারণত অবিকৃত রূপে উচ্চারিত হয়ে থাকে। খেয়াল করে কি বলছে? উদাহরণের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে যেমন তেজস্বী, তেজস্বী, ভেদ্য, বেনি, মেনকা কিংবা সেবক, কেদার, চেতনা, সবগুলো শব্দ, এই যে শব্দগুলো এগুলো কিন্তু আসলে তৎসম ভাষা মানে তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত ভাষার শব্দ। তো এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে বলছে আদ্য একার মানে শুরুর যে একারটি সেটা সাধারণত অবিকৃত রূপে উচ্চারিত হয়ে থাকে। যেমন তেজস্বী কিংবা তে, তয়ের সঙ্গে যে একারটি আছে সেটা একার রূপে উচ্চারিত হচ্ছে। মানে অবিকৃত বলতে এখানে বোঝাচ্ছে যে স্বাভাবিক উচ্চারণ, কোনো বিকৃতি ঘটছে না, যেটা যেমন ঠিক তেমনটাই উচ্চারণ হচ্ছে। মানে যেটা এ ধ্বনির উচ্চারণ সেটা এর মতোই হচ্ছে, এর মতোই হয়, সেটা কখনো হয়ে যায় না। তাই বলছে যে অবিকৃত রূপে, মানে বিকৃতি না ঘটিয়েই যার উচ্চারণ ঘটে, বিকৃতি না ঘটিয়ে যার উচ্চারণ হয় এমন জাতীয় শব্দ, এমন উচ্চারণকে বলছে অবিকৃত রূপে, অর্থাৎ সংবৃত উচ্চারণ। এ ধ্বনির সংবৃত উচ্চারণ হচ্ছে, মানে এ স্বাভাবিক উচ্চারণই হচ্ছে। ভেদ্য, এখানে খেয়াল করো এই যে দ দুইবার উচ্চারণ হচ্ছে ভেদ্য, এজন্য কিন্তু আমি এমনটাই লিখেছি, তোমাদেরকেও এভাবেই লিখতে হবে পরীক্ষার সময়। কিংবা বেনি, দীর্ঘ ইকার আছে, এটা দীর্ঘ ইকার তো আর উচ্চারণ আমরা সাধারণত করি না, এজন্য রসিকার লিখেছি। আর মূর্ধন্য এর উচ্চারণটা আমাদের ভাষায় আসলে নাই, আমরা লিখি বানানের ক্ষেত্রে মূর্ধন্য, কিন্তু আমাদের উচ্চারিত রূপ আসলে দন্তান্বয়। ঠিক তেমনিভাবে মে নৌকা, খেয়াল করো আমি এখানে দন্তান্বয়ের সঙ্গে একটা ওকা দিয়েছি, কেন? কারণ এখানে উচ্চারণটা হচ্ছে এরকম ভাবে মে নৌকা, মে নৌকা, মে নৌকা। ভালো করে উচ্চারণ করে দেখো খেলে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে উচ্চারণটা ওকার সহকারে উচ্চারিত হচ্ছে, মে নৌকা। কিংবা সেবক,
সেব। এই যে হর্ষ চিহ্নটার ক্ষেত্রেও আমাদের মাথায় রাখতে হবে যে এখানে ক ধ্বনির সঙ্গে অধ্বনি যেটা আছে, কয়ের সঙ্গে ক নামক যে ব্যঞ্জন ধ্বনিটি আছে, এই ধ্বনিটির সঙ্গে অধ্বনি থাকার কথা থাকলেও এখানে এই মুহূর্তে নেই, যে কারণে এটা আমি এই হর্ষ চিহ্নটা দিয়েছি। ঠিক তেমনিভাবে কেদার বা চেতনা সবগুলো ক্ষেত্রেই একই রকম, শুরুতেই সবগুলোতে একার বসেছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের এ ধ্বনির যে সংগৃহীত উচ্চারণ সেটার নিয়ম। আমরা আগামী ক্লাসে এ ধ্বনির যে বিবৃত উচ্চারণ, মানে এ ধ্বনি কোথায় কোথায় এ রূপে উচ্চারিত হয়, এ আকারে উচ্চারিত হয়, এর মতো উচ্চারিত হয়, সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব আগামী ক্লাসে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সবাইকে সমাপ্ত করছি।